Hi, welcome to the first episode of কি চলে বিশ্বে। আমার অন্য একটা ভিডিও সিরিজ আছে যেটার নাম কিনা আমি দিছি কি চলে দেশে। ওইটাতে সাধারণত আমি দেশের হাবিজাবি স্টাফ নিয়ে কথাবার্তা বলি, বাট এই সিরিজটাতে আমি ওয়ার্ল্ড ওয়াইড মুভি অ্যান্ড সিরিজ সম্পর্কিত কথাবার্তা, ইনফরমেশন বা নিউজ একটু শেয়ার করার ট্রাই করবো বা নিজের অপিনিয়ন দেওয়ার ট্রাই করবো। প্রায় সময়ই আমার অনেক মুভি বা সিরিজ নিয়ে কথা বলতে ইচ্ছা করে, বাট অনেক সময় হয় কি যে দেখা গেছে ওই জাস্ট একটা সোলো পার্টিকুলার মুভি নিয়ে কথা বলতে গেলে খুব ছোট একটা ভিডিও হয়, যার ফলে ওইটা নিয়ে আমি খুব একটা ইন্টারেস্ট বোধ করি না, ভিডিও করবো করে আর রেকর্ড করা হয় না। সো ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড যে আমি যদি একটা কম্বো রাখি, অনেক জিনিসপত্র অনেক এলিমেন্টস যদি একটা ভিডিওতে থাকে, সেই ক্ষেত্রে আমি নিজেও ইন্টারেস্ট পাবো যদি আমি মাল্টিপল মুভিজ মাল্টিপল সিরিজ নিয়ে আমি একসাথে কথা বলতে পারি, অ্যান্ড ভিডিওটাও একটা কম্প্যাক্ট ভিডিও হবে। সো সেই ভাবনা থেকেই এই ভিডিও সিরিজটা, আশা করি আমার সাথেই থাকবেন। ওকে, সো ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী, যাদেরকে কিনা একসাথে অনেক দিন যাবত দেখা যায় নাই, অনেক বছর যাবত দেখা যায় নাই। সো সেই জুটিটা আবার ব্যাক করতেছে, অ্যান্ড তাদের মুভির নাম দেওয়া হয়েছে দেসু 7। দেতে দেব, শুতে শুভশ্রী, আর 7-এ 7 নাম্বার মুভি। সো এই মুভিটার একটা পোস্টার রিলিজ হয়েছে ভাই। পোস্টারটা খুবই গুড লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। যে একটা কি রয়্যাল এনফিল্ড নাকি বাইক, এটা মানে আমি এখানে আশেপাশে দিয়ে দেবো কোথাও, বাইকের মধ্যে জাস্ট বসে আছে, তারপর শুভশ্রী আই থিঙ্ক কোলে বসে আছে অর সামথিং। ওয়াও, মানে খুবই রোমান্টিক। আদৌ আমি জানি না যে এটা কিভাবে তারা কি প্ল্যান করছে, যে রাজ চক্রবর্তী কিছু বলে নাই নাকি, আই ডোন্ট নো। না, মুভির স্বার্থে করা যেতেই পারে। এনিওয়ে, ওকে, সো আমরা মুভ অন করি। এটা টিজার আসলে অফকোর্স এটা নিয়ে রেট করার ট্রাই করবো বা এটা নিয়ে কথা বলার ট্রাই করবো। এইদিকে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর একটা টিজার প্রকাশ পাইছে। টিজার বলা যায় কিনা জানি না, কারণ তারা কোনো নাম টাম দেয় নাই। তারা জাস্ট বলছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে স্পেশাল লুক। অ্যান্ড টু বি অনেস্ট, ট্রাস্ট মি ভাই, এই টিজারটা আমার এত ভালো লাগছে যেটা বলার বাইরে। এর আগে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর অনেক কিছুই আসছে, তারা পোস্টার রিলিজ করছে, টিজার রিলিজ করছে। সো এক এক টাইপের ছোট ছোট গ্লিমস রিলিজ করছে। একবার দেখা গেছে ক্যাপ্টেন আমেরিকাকে দেখাইছে, মানে সেই ওল্ড ক্যাপ্টেন আমেরিকা, মানে ওল্ড মানে আগের ক্যাপ্টেন আমেরিকা, মানে সে বৃদ্ধ ক্যাপ্টেন আমেরিকা, সে না, সেই জাস্ট ইয়াং হয়ে আবার ফেরত আসতেছে। সো এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার যারা মার্ভেলের ফ্যান আছেন তাদের জন্য, বা যারা ক্যাপ্টেন আমেরিকার ফ্যান আছেন তাদের জন্য। সো তারপর আরেকটা টিজার তারা ড্রপ করছিল, যেখানে কিনা মানে ডক্টর ডুম তাকে জাস্ট গ্লিমস, মানে সামান্য দেখা গেছিল। মানে বুঝতে পারতেছিলাম যে আমাদের রবার্ট ডাউনি জুনিয়র ইজ ব্যাক, মানে যদিও তার ভয়েস শুনে বোঝার উপায় নেই, কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভয়েস। অ্যান্ড ফাইনালি লাস্ট এই তো কয়েকদিন আগে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর স্পেশাল লুকটা রিলিজ করছে, একটা টিজার টাইপের বা ট্রেলার টাইপের, যেটাই বলেন না কেন, এত গুড, এত অসাধারণ, যেটা বলার বাইরে। এ যাবৎকালে তারা যত টিজার ছাড়ছে সবগুলোর থেকে দিস ইজ দ্য বেস্ট। আমি অলওয়েজ আগে ভাবতাম যে থ্যানোসকে কিন্তু ভাই সেই লেভেলের পাওয়ারফুল দেখাইছে, যে এই লেভেল। আমি তো শুরুতে যখন মানে অ্যাভেঞ্জার্স দেখতেছিলাম যে ভাই এই থ্যানোসের সাথে কেমনে পারবে, এটা তো ধারে কাছেই যাওয়া যাবে না, এই থ্যানোসকে কেমনে বিট করবে অ্যাভেঞ্জার্সটা মিলে। সো মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা থ্যানোসকে হিউজ পাওয়ারফুল আকারে দেখানো হয়েছে। একবার তো থ্যানোসের সাথে তারা পারেই নাই, মার খাইছে। পরের বার গিয়ে তার টাইম ট্রাভেল করে তারপর না গিয়ে থ্যানোসকে মারছে। সো আমি ভাবতেছিলাম যে থ্যানোসের চাইতে পাওয়ারফুল ভাই কেমনে দেখাবে, বা কেমনে জিনিসটাকে বিল্ড করবে, বিল্ড আপটা দিবে কিভাবে, বা আমি ভাবতেছিলাম আচ্ছা কেমনে কি দেখায়। বাট ফাইনালি এই টিজারটা দেখার পর, স্পেশাল লুকটা দেখার পর, ভাই আই ওয়াজ, কারণ সে জাস্ট ডক্টর ডুম জাস্ট দুই আঙ্গুলে থরের থরের যে কি বলে হ্যামারই তো বলে নাকি, সো ওইটাকে সে আটকায় দিয়েছে। সো এতটাই পাওয়ারফুল সে। জাস্ট এই জাস্ট কয়েক সেকেন্ডের একটা ফুটেজ দিয়ে বুঝাই দিয়েছে যে সে কতটা পাওয়ারফুল। দেখছেন, মানে বুঝাইতে একটা জিনিস সুন্দর করে উপস্থাপন করতে গেলে অনেক অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে না, বা অনেক টাইম দেওয়ার দরকার পড়ে না, জাস্ট সিম্পল ভাবেও বুঝা ফেলা যায়। আর স্পেশাল লুকটাতে শুধুমাত্র যে পাওয়ারফুল ব্যাপারটা বুঝাইছে তা না, আমাদেরকে একটা ব্যাক স্টোরি দিছে, একটা ব্যাক স্টোরি আমাদেরকে জানাইছে। যদিও যারা হয়তো কমিক টমিক পড়েন তারা হয়তো ডিটেল জানেন অনেক বেশি কিছু, বাট আমরা যারা নর্মালি জাস্ট মুভি দেখি, বা আমাদের এত সময় হয় না আসলে ডিটেল দেখার বা পড়ার, সো আমাদের জন্য এইটুকু টিজারই অনেক কিছু ভাই। সো এইটুকু টিজারে দেখা গেছে যে তার প্রতি আমরা কানেক্টেড ফিল করছি, তার প্রতি আমি ইমোশনালি কানেক্টেড ফিল করছি। এরকম কিছু ডায়লগ ছিল যে সে খুবই কাইন্ড ছিল, সে খুবই জেনারেস ছিল, সে খুবই ভালো মানুষ ছিল, সে খুবই ট্যালেন্টেড পার্সন ছিল। বলছিল যে স্মার্টেস্ট গাই ইন দ্য রুম, যে কোনো রুমে এসে যাক ওই রুমের স্মার্টেস্ট পার্সন সে থাকতো, ডক্টর ডুম। সো ফাইনালি কি কারণে সে ডক্টর ডুমে পরিণত হইলো, কি কারণে সে ভিলেনে পরিণত হইলো, তার অরিজিনটা কি, তার ডিটেইল হয়তো আমরা মুভিতে দেখতে পাবো। বাট আমরা আজ করতে পারতেছি এটা যে তার মা সম্পর্কিত কোনো একটা ব্যাপার, সে তার মাকে হারাইছে, বা সে তার লাইফ হারাইছে, অনেক কিছু হারাইছে, অ্যান্ড সে এই হারানোর পেছনে সে দায়ী করতেছে অ্যাভেঞ্জার্সদের। সো আই থিঙ্ক ওই যে এন্ড গেমে ওই থ্যানোসকে মারতে গিয়ে হয়তো বা অন্যান্য রিয়েলিটিতে বা অন্যান্য জায়গায় অনেক ঝামেলা তৈরি হয়েছে, বা অনেকের অনেক ক্ষতি হয়েছে, যেই
ইফেক্টগুলা একে একে হয়তো এখন সামনে আসবে, যার মধ্যে একটা ইফেক্ট হয়তো এইটা, ডক্টর ডুমের লাইফ হয়তো ডিস্ট্রয় হয়ে গেছে, তার ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গেছে হয়তো তাদের অ্যাভেঞ্জার্স এর কোনো একটা রিজনে, অথবা আরো অনেক রিজন হয়তো থাকতে পারে যে জন্য ডক্টর ডুম খ্যাপা এদের প্রতি অ্যান্ড সে রেভেঞ্জ নিতে চায়। এটা নিয়ে হবে স্টোরি, অ্যান্ড অ্যাভেঞ্জার্সটা সবাই আবার আগের মতো হবে, একসাথে হবে, যদিও হচ্ছে আয়রন ম্যান নাই। আর স্পাইডারম্যান কি থাকবে কিনা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমি এখনো স্টিল জানি না, যদিও তারা দেখায় নাই, বাট হচ্ছে ওই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ওইটাতে হচ্ছে একটা শেষ একটা এন্ড স্ক্রিন আছে, ওই এন্ড স্ক্রিনে আমরা দেখতে পাইছিলাম যে হচ্ছে দেখা যাচ্ছিল যে স্পাইডারম্যান পৃথিবীর বাইরে স্পেসে আছে, সো ওইটা থেকে আমরা আজ করতে পারি হয়তো বা ডুমসডেতে থাকতে পারে স্পাইডারম্যান। ওকে, এই ছিল হচ্ছে ডুমসডে নিয়ে আমার কথাবার্তা, কে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা একটু মুভ অন করি নেক্সট কোনো টপিক। ব্র্যান্ড নিউ ডের কথা বলতেছিলাম, স্পাইডারম্যানের মুভিটা দেখছি অ্যান্ড আমি রিভিউ দিছি, বাট আমার কাছে ওরকম খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে নাই, আই এম সরি, অনেকে আমাকে গালিগালাজ দিতে পারেন। সো আমি ওটা রিভিউ অলরেডি প্রকাশ করে দিছি, আমি আমার ইউটিউবে রেগুলার হচ্ছে, আবার হয়তো আমি ওই জাঁকজমকপূর্ণ কিছু দেখাইতে পারবো না, কারণ আমি এডিট করার সময় খুব একটা পাই না এখন আর। সো আমি দেখা গেছে আমি জাস্ট আমার কথাগুলাই শোনা লাগবে, কোনো ফুটেজ টুটেজ খুব একটা হয়তো ব্যবহার করতে পারবো না, খুব সামান্য। ওকে, আমরা একটু সামনে যাওয়ার ট্রাই করি। যেহেতু দেবের কথা বললাম, আমার আসলে জিতের কথা বলা দরকার ছিল আরো অনেক আগেই। আমি যেটা বলতেছিলাম যে দেব শুভশ্রী তাদের কামব্যাক আসতেছে হয়তোবা, আর এই দিক দিয়ে জিৎ হয়তোবা কামব্যাক দিয়েই দিছে অনেক বছর পর। সে অনেক আগে হচ্ছে মাঝখানে অনেক রিমেক টিমেক নিয়ে বিজি ছিল, অনেক রিমেক টিমেক করছে, যার ফলে যারা স্মার্ট অডিয়েন্স, যারা হচ্ছে মুভি বলছে, তারা হচ্ছে তার দিক থেকে মুখ ফিরায় নিচ্ছিল আস্তে আস্তে, যে কি ব্যাপার, জিৎ খালি ওই জাস্ট কপি করে। যেই জিৎ কিনা হচ্ছে সেই সাথী সঙ্গীর মতো মাস্টারপিস মুভি উপহার দিচ্ছিল, সেই জিৎ কিছু হাবিজাবি মুভি করতেছে। আর যদিও আই থিঙ্ক সাথী সঙ্গী ওগুলো রিমেক ছিল, বাট ওগুলো রিমেক থাকলেও ভাই সাথী সঙ্গী ওই মুভিগুলোর মতো মুভি কি আর হবে কি না টোটাল কলকাতার কোনো মুভিতে আর সামনে, আই ডোন্ট নো, ওইটা আলাদা লেভেলের একটা নস্টালজিয়া। আচ্ছা, সো ওই টাইমে যারা ছোট ছিলেন সাথী সঙ্গীর টাইমে তারাই বুঝবেন যেটার ফিলিংস, সাথীর যে ফিল ছিল। তারপর হচ্ছে দেব আসতো, দেব এসে তো পুরো ঘটনা উল্টায় দিছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে জিতের হয়তো বা কামব্যাক ঘটে যাচ্ছে অথবা যাবে, আই ডোন্ট নো, আমি তো আর বক্স অফিসের খোঁজ খবর যাই না, ওইটা হয়তো আর সামনে পেলে আমি কথাবার্তা বলার ট্রাই করবো, যেহেতু আমি অন্য দেশে, সো ডিটেল খবর রাখা আমার পক্ষে একটু টাফ। আরেকটা মুভির কথা না বললেই নয়, সেটা হচ্ছে আবারও কামব্যাকের কথা, সেটা হচ্ছে আওয়ার আপান 2, সেটা হচ্ছে ইমরান হাশমির কামব্যাক। ইমরান হাশমি যাকে কিনা দেখে একটা জেনারেশন বড় হয়েছে, যারা কিনা ছোটবেলায় হচ্ছে ইমরান হাশমিকে দেখতে ভয় পাইতো, মানে ভয় বলতে কি লুকায় লুকায় দেখতে হইতো, কারণ কেউ দেখে ফেললে লজ্জা, যে ইমরান হাশমির মুভি দেখিস তুই, ছি তুই কত খারাপ, হ্যাঁ ইমরান হাশমি তো খুব খারাপ ছেলে, খারাপ কাজ করে সিনেমাতে। সো তারা কেউ লজ্জায় বলতে পারতো না, এরকম একটা সিচুয়েশনে তারা বড় হয়েছে বা আমরা বড় হয়েছি। সো সেই ইমরান হাশমির একটা কামব্যাক ঘুরতেছে, আমরা সবাই হ্যাপি, সব মানে যারা যারা দেখে বড় হয়েছে ইমরান হাশমিকে তারা সবাই হ্যাপি। যারা হচ্ছে ইমরান হাশমির পিওর ফ্যান ছিল তারা অলওয়েজ একটু ডিফারেন্ট, কারণ ইমরান হাশমির মুভি কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচের মুভি থাকতো অলওয়েজ, এটা অনেকে বুঝতো না ওই টাইমে। ধরেন বলিউডের নাচ গান দিয়ে ব্যস্ত ছিল, নাচানাচি ড্যান্স, তারপর হচ্ছে চকলেট বয় টাইপের জিনিসপত্র দিয়ে বিজি ছিল বলিউড। সো ওই টাইমে ইমরান হাশমি সে কিন্তু হাইড অফ টাইম ছিল, সময়ের যে আগায় ছিল ইমরান হাশমি, সে ডিফারেন্ট অ্যাপ্রোচের মুভি করতো, ক্রাইম থ্রিলার মুভি করতো, যদিও হচ্ছে অনেক সাউথ কোরিয়ান মুভি থেকে হয়তো রিমেক বা হচ্ছে আনঅফিসিয়াল রিমেক বা কপি বলবো কিনা আমি জানি না, তার মুভিগুলো অ্যাডভান্স ছিল, মানে ওই বলিউডের সাপেক্ষে অ্যাডভান্সড মুভি ছিল। অ্যান্ড তার গানগুলা আই স্টিল ডোন্ট নো যে তার গানগুলা বা তার মুভির গানগুলা কিভাবে এত আউটস্ট্যান্ডিং হয়ে যায়। সেই জান্নাত মুভির গান ভাই যারা আছে, এই গানটা শুনলে আমি যে স্টিল দিস ডে আমি এখনো সেই ফিলটা পাই, ওই যারা সেখানে যখন আমি ফার্স্ট শুনছিলাম গাড়ি চালাতে মানে সে গান গায়, দ্যাট ওয়াজ টু গুড। আচ্ছা, সরি আমি নস্টালজিক হয়ে গেছিলাম। ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে আওয়ার আপান 2 চলে আসছে, অ্যান্ড আওয়ার আপান 2 নাকি হচ্ছে অ্যাডভান্স বুকিংয়েই আওয়ার আপান 1-কে ক্রস করে ফেলছে। এতটা ক্রেজ আওয়ার আপান 2-কে নিয়ে, স্পেশালি কারণ হচ্ছে ওই যে আওয়ার আপান 2-তে হচ্ছে ওই আগের তেরা মেরা রিশতা পুরানার গান, নতুন নতুন গান আসছে। ওকে, তারপরে হচ্ছে আমরা কথা বলবো ইয়াশের একটা হিউজ ফ্যান বেজ আছে, যদিও হচ্ছে অনেকেই বলে যে ছাপড়ি ফ্যান বেজ। সো ইয়াশের মোস্ট অ্যান্টিসিপেটিং মুভি টক্সিক, যেটা নিয়ে কিনা হচ্ছে তার ফ্যানরা বা অনেকেই সবাই মোটামুটি হিউজ এক্সপেকটেশন নিয়ে বসে আছে যে কেমন কি হয়, কারণ একটা বিশাল খরচ করছে ভাই। কারণ আমি টিজার আই থিঙ্ক ট্রেলার রিলিজ করে দিয়েছে, আর ট্রেলার রিলিজ করে দিচ্ছে, হ্যাঁ তো ওই মনে পড়ছে 4 মিনিটের একটা ট্রেলার ছিল, আমি রিয়াকশন দিছি অ্যান্ড এটা নিয়ে আমি রিভিউ করছি, রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। ওকে, সো টক্সিক মুভিটা নিয়ে আমার এক্সপেকটেশন মোটামুটি ভালোই আছে। আই থিঙ্ক মুভিটা ভালো হয়ে যাওয়ার চান্স খুবই হাই, কারণ এটাতে বিগ খরচ করছে অ্যান্ড হচ্ছে স্টোরি মোটামুটি আজ করা যাচ্ছে যে বাবা ছেলের ফাইট হবে আর কি। অ্যান্ড হচ্ছে ভাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে মানে অ্যাক্ট্রেস নায়িকা দিয়ে ভরপুর, অ্যান্ড
রোম্যান্স, কঠিন লেভেলের রোম্যান্স করছে আমাদের ইয়াশ, বিশাল টাকা পয়সা খরচ করছে। সো দেখা যাক কেমন কি হয়, আর আপনারা হচ্ছে রিভিউটা দেখে আসলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মির্জাপুর দ্য মুভি, যেটা কিনা আগে ছিল হচ্ছে সিরিজ থেকে তারা এখন মুভিতে আসতেছে। সো দেখা যাক তারা কেমন কি করতে পারে। আমি এটা একটা রিয়াকশন দিচ্ছি, আমি আমার ফেসবুকে আপলোড দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। এটা নিয়ে আসলে ডিটেল তেমন কিছু বলার মতো স্কোপ আসলে নাই। কালীন ভাইয়া, হ্যাঁ, ঘটনাগুলো তো ওই রকমই হবে, আর কি একটু এক্সট্রিম লেভেলে যাবে না, হয়তো এটা এটা আগের টাইম লাইনের স্টোরি আর। সো এই ছিল হচ্ছে মোটামুটি বিশ্বে কি চলে এর খোঁজ খবর। সো প্লিজ আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন কমেন্ট বক্সে একটা ব্যাপারে, যে হচ্ছে এই যে আমার ভিডিওসগুলো, নতুন টাইপের যে ভিডিওসগুলো, যেখানে হচ্ছে আমি খুব একটা ফুটেজ ব্যবহার করতে পারতেছি না, আমি এক্সট্রিমলি সরি, এডিট করার সময় খুব একটা পাই না, অনেক কিছু নিয়ে বিজি আছি। আস্তে আস্তে সব জানবেন বা অলরেডি জানতেছেন যে হচ্ছে আমি পড়াচ্ছি, স্টুডেন্ট পড়াচ্ছি, আর এটার পরিমাণে বা সংখ্যা এটা বাড়বে আস্তে আস্তে। সো আমার ওই দিক দিয়ে হয়তো বা ব্যস্ততা বেড়ে যেতে পারে। সো আমাকে অফকোর্স কমেন্ট বক্সে জানাবেন যে যদি বাই এনি চান্স আমি কোনো ফুটেজ ব্যবহার না করি, কোনো মুভি বা ট্রেলারে কোনো ফুটেজ ব্যবহার না করি, জাস্ট আমি বকবক করি, আপনারা কি শুনবেন? আমি জাস্ট একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, দ্যাটস দ্য কথাবার্তা। টাটা।